খেলার নাম যে বাবাজি তা মনে হয় বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার হারে হারে টের পেয়েছে। কারণ যে সুকান্ত মজুমদার কদিন আগে পর্যন্ত দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে না বলে সাংবাদিক সম্মেলন করেছিল, যে সুকান্ত মজুমদার দীঘায় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার ফলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার ফলে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে, পার্টির নিচুতলার কর্মীদের ওপরে প্রভাব পড়েছে বলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে নালিশ করেছিল। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে নালিশ করে এক প্রকার দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি থেকে বয়কট করিয়ে ছেড়েছিল। সেই সুকান্ত মজুমদারকে হঠাৎ আজকের বলতে শোনা গেল দিলীপ ঘোষ আমাদের সবার নেতা, দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির শ্রদ্ধার পাত্র, বঙ্গ বিজেপির কর্মীদের কাছে দিলীপ ঘোষ শ্রদ্ধেয় এবং এই দিলীপ ঘোষকে দেখে আমি পার্টিতে এসেছি, আমরা রাজনীতিতে এসেছি। 2019 লোকসভা নির্বাচনে এই দিলীপ ঘোষ আমাকে টিকিট দিয়েছিল, আমাকে প্রার্থী করেছিল এবং আমাকে সভাপতির জন্য রেকমেন্ড করেছিল দিলীপ ঘোষ। আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি। যখন আমরা পশ্চিমবঙ্গের কাকে দেখতাম, আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগান্ডা করার তৈরি করে। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। আর সুকান্ত মজুমদারের মুখে এই দিলীপ ঘোষের প্রশংসা শোনার পর একটা বিষয় তো একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার, দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করা ইস্যুটাকে সামনে রেখে যেভাবে বঙ্গ বিজেপি থেকে দিলীপ ঘোষকে সাইড করে দেওয়া বা ছেঁটে ফেলার পরিকল্পনা করেছিল শুভেন্দুয়ান বাহিনী, তার নেতৃত্ব দিয়েছিল সুকান্ত মজুমদার, সেই পরিকল্পনায় পুরোপুরি জল ঢেলে দিয়েছে আরএসএস। কারণ আরএসএস এর কানে এই খবর পৌঁছানোর পর আরএসএস প্রধান মোহন ভাগবত লম্বা চওড়া চিঠি লিখেছিল বাংলার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল মঙ্গল পাণ্ডেদেরকে, যে চিঠির আদ্যপান্ত নির্যাস ছিল যে বাংলার বিজেপির নেতারা মন্দির দর্শন করতে যাবে নাকি মসজিদ দর্শন করতে যাবে। আর বাংলার বিজেপির সামনের সারির যে সমস্ত নেতারা দলবদল করে এসে বসে আছে সেই সমস্ত নেতাদের ব্যাকগ্রাউন্ডে যে মসজিদে যাওয়া ইফতার পার্টিতে যাওয়ার চিত্র জ্বলজ্বল করছে, তা কি পার্টির ভাবমূর্তি উজ্জ্বল করেছে? যদি দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার ফলে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে যে সমস্ত নেতারা মসজিদে যেত, যে সমস্ত নেতারা ইফতার পার্টিতে যেত, যারা দলবদল করে ভারতীয় জনতা পার্টির বাংলার সামনের সারিতে বসে আছে, তাদের জন্য পার্টির কম ভাবমূর্তি নষ্ট হয় না। আর আরএসএস প্রধান মোহন ভাগবতের এই চিঠি বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল মঙ্গল পাণ্ডেদের কাছে আসার পর থেকে সুর বদলাতে শুরু করেছে বঙ্গ বিজেপির সেই নেতা নেতৃত্ব যারা দিলীপ ঘোষের পিছনে হাত ধুয়ে পড়ে গিয়েছিল এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার পরে থেকে। আর এদিকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াতে গিয়ে চাকরিহারা শিক্ষকদের থেকে 14 গো ব্যাক স্লোগান শুনছে। গতকাল শুভেন্দু অধিকারী বিকাশ ভবন গিয়েছিল চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াতে। শুভেন্দু অধিকারী চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াতে পৌঁছেছে, সেখানে গিয়ে বক্তব্য রাখবে, এটা জানার পর চাকরিহারা শিক্ষকদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এক অংশের শিক্ষকরা বলতে থাকে হুইজ শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী কেন এখানে এসছে, কি উদ্দেশ্য নিয়ে এসছে? কারণ এই শুভেন্দু অধিকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে কথা বলেছিল এক সময়, তাদের কোনো রকম হেল্প করেনি, পাশে থাকেনি। আজকের কেন সেই শুভেন্দু অধিকারী চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে এসেছে? এক অংশের শিক্ষকরা বলতে থাকে হুইজ শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী একটা চোর দোচ্চোর, তিনি কেন আমাদের আন্দোলনে এসেছে? আর এরপর যখন শুভেন্দু অধিকারী মঞ্চে উঠে বক্তব্য রাখতে শুরু করে তখন চাকরিহারা শিক্ষকরা আড়াআড়িভাবে বিভাজিত হয়ে যায়। এক অংশের শিক্ষকরা সেই আন্দোলন মঞ্চ ছেড়ে চলে যায় এবং শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবিটা বারবার করা হয় যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জন্য লক্ষ্মী, সেই কথাটা কিন্তু কালকের বাস্তবে মিলে গেল। যে আন্দোলনকে পুলিশ প্রশাসন স্তীমিত করতে পারেনি, সেই আন্দোলনে শুভেন্দু অধিকারী যাওয়ার পর
আন্দোলনরত টিচাররা আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে যায় এবং এক অংশের শিক্ষকরা সেখান থেকে চলে যায়, যেটা হাজার চেষ্টা করেও শাসক দল তৃণমূল কংগ্রেস করতে পারেনি, সেটা গতকাল শুভেন্দু অধিকারী করে দিয়েছে। চাকরিহারা শিক্ষকদের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে, আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, এই জন্যই তৃণমূল কংগ্রেস বারবার বলে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জন্য লক্ষ্মী। যতদিন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের শ্রীবৃদ্ধি হবে, তৃণমূল কংগ্রেসের লাভ হবে। আর শুভেন্দু অধিকারী সেই আন্দোলনে পৌঁছানোর পর কি বলছে যে কোনো সভ্য দেশে এমনটা হয় না, চাকরিহারা শিক্ষকদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, সেই ঘটনা নাকি কোনো সভ্য দেশে হয় না। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ মাইনে পায়, আর আজকের আমাদের শিক্ষকদের উপরে পুলিশ হাত তুলছে। সবাই দেখেছে, শুনেছে, জেনেছে। এটা বর্বরচিত, অমানবিক, হৃদয় বিদারক। ও সভ্য দেশে এগুলো হয় না। পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি। শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয়। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনাদের ছোটা ফান্ডা যোগী আদিত্যনাথের সরকারের ৭৮,০০০ শিক্ষকের প্যানেল বাতিল করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট গত মাসে। আর তারপরে যখন উত্তরপ্রদেশে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করতে শুরু করে, রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকে, তখন তাদের সঙ্গে পুলিশ যে ব্যাটিং করেছিল তার তুলনায় পশ্চিমবঙ্গ পুলিশ তো অনেক ভালো ব্যবহার করেছে, অনেক সহনশীলতা দেখিয়েছে। আর কেবল এখানেই নয়, আরো একটু মনে করে দিই, যখন গত মাসে চাকরিহারা শিক্ষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, দিল্লিতে যাচ্ছিল আন্দোলন করার জন্য, তখন এই বিরোধী দলনেতা এই শুভেন্দু অধিকারী বলেছিল দিল্লি পুলিশের ডান্ডার সাইজ নাকি ৮ ফুট, দিল্লি পুলিশের লাঠির সাইজ নাকি ৮ ফুট। এই শুভেন্দু অধিকারী চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেছিল। আর আজকের সেই শুভেন্দু অধিকারী চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে বিকাশ ভবন ছুটে গিয়েছে, যাতে করে এই চাকরিহারা শিক্ষকদেরকে নিজেদের ভোট ব্যাংক পলিটিক্সে ব্যবহার করতে পারে। সেই জন্য শুভেন্দু অধিকারী গতকাল ছুটে গিয়েছে বিকাশ ভবনে। আর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি হয়তো ভুলে গিয়েছেন, আজকের আপনি যাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাচ্ছেন, যাদের পাশে দাঁড়িয়ে সিম্প্যাথি দেখানোর নাটক করছেন, তাদের চাকরিটা কে খেয়েছে? আপনার অনুপ্রেরণায় যে বিচারপতি রাজনীতি করতে এসেছিল, আপনার অনুপ্রেরণায় যে বিচারপতি একেবারে বিচারপতির আসন থেকে নেমে গেরুয়া ঝান্ডা ধরেছিল, সেই বিচারপতি এই ২৬,০০০ শিক্ষকের চাকরি খেয়েছিল। তিনি নিজে মুখে সে কথা স্বীকার করেছেন। তাদের চাকরি আমি খেয়েছিলাম। আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে, আশা করছি শীঘ্রই মারা যাবে। যে শুভেন্দু অধিকারী বলেছিল দিল্লি পুলিশের ডান্ডার সাইজ ৮ ফুট, যে শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় রাজনীতিতে আসা বিচারপতি ২৬,০০০ শিক্ষকের চাকরি খেয়েছিল, সেই শুভেন্দু অধিকারী আজকের চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাচ্ছে। তাদের আন্দোলন আরো যাতে তীব্র করা যায়, সরকারকে যাতে আরো চাপে ফেলা যায় এবং সেই আন্দোলনকে কিভাবে রাজনৈতিক ফায়দা তোলা যায়, তাদেরকে, সেই শিক্ষকদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য সেখানে পৌঁছে গিয়েছেন। যে শিক্ষকরা শুভেন্দু অধিকারী পৌঁছানোর পর সেখান থেকে প্রস্থান করেছে, সেই মঞ্চ ছেড়ে চলে গিয়েছে, সেই শিক্ষকদের কুর্নিশ জানায়, ধন্যবাদ জানায়। কারণ যে শিক্ষকদের চাকরি গিয়েছে তাদের আন্দোলন করার ১০০% গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকারকে যারা রাজনৈতিক রঙে কনভার্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে এই শিক্ষকদের গর্জে ওঠা উচিত। আর যে শিক্ষকরা শুভেন্দু অধিকারীকে তৈলমর্দন করে মঞ্চে তুলেছিল, সেই শিক্ষকরা কিন্তু এই রাজনৈতিক ঘোলা জলে মাছ ধরা কারবারিদের মূল চক্রান্ত কি তা বুঝে উঠতে পারছে না। আর এই শিক্ষকরা যদি এখনো সচেতন না হয়, তাহলে আরজি করের মতো এই আন্দোলনও হাইজ্যাক হয়ে যাবে। আরজি কর আন্দোলন যেমন বামেরা হাইজ্যাক করে নিয়েছিল এবং সেই আন্দোলন অচিরে সমাপ্ত হয়ে গিয়েছিল, এই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন হাইজ্যাক করে নেবে এবং সেই আন্দোলন কিন্তু অচিরে শেষ হয়ে যাবে। আর বামেদের সম্পর্কে কি বলবো, বামেদের সম্পর্কে তো বলার বেশি কিছু নেই। এই বামেরা যারা আজকে চাকরিহারা শিক্ষকদের জন্য মরা কান্না কাঁদছে, তাদের পাশে দাঁড়াচ্ছে, আপাতমস্তক তাদের সঙ্গে থেকে গোটা বাহিনী নামিয়ে দিয়ে সেই আন্দোলনকে ত্বরান্বিত করার চেষ্টা করছে, সেই বামেদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো এই শিক্ষকদের চাকরি খেয়েছে। এই যে শিক্ষকদের প্যানেল বাতিল হয়েছে,
হাইকোর্টে কে মামলা করেছিল? এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামেদের উকিল মামলা করেছিল। সুপ্রিম কোর্টে কে গিয়েছিল? এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়েছিল। তার কারণে তো এই শিক্ষকদের চাকরি গিয়েছিল। আর আজকের সেই বামেরা এই আন্দোলনে সম্পূর্ণরূপে প্রথম থেকে পড়ে থেকে আন্দোলনকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আন্দোলনে নিজেরা ঢুকে গিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেছে, সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে। আন্দোলনকারীরা বুঝে উঠতে পারছে না কার কাঠিবাজিতে, কার মামলা করার ভিত্তিতে তাদের চাকরি চলে গিয়েছে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এত বড় বড় কথা বলছেন, যিনি কথায় কথায় রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করছেন, রাজ্য সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করছেন, তার জ্ঞান পাণ্ডিত্য সম্পর্কে আমার বলার কিছু নেই। একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, সেই ভিডিও ক্লিপ দেখার পর আপনারাই নিশ্চিত হয়ে যাবেন তার জ্ঞান পাণ্ডিত্যের লেভেল কোন পর্যন্ত। পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাঁটিকে ভাঙার চেষ্টা করা, এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত। আর এই কথায় কথায় মামলা করা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর সাদা ধুতি 34 বছরে কালি লাগেনি দাবি তোলা বামেদের ত্রিপুরার সরকারের 10,323 জন শিক্ষকের যখন চাকরি চলে গিয়েছিল, সেই শিক্ষকরা যখন আন্দোলন করতে রাস্তায় নেমেছিল, সেই ত্রিপুরা সরকার তাদের সঙ্গে কি ব্যবহার করেছিল, তাদের মাথা ফাটিয়ে কিভাবে হাসপাতাল ভর্তি করে দিয়েছিল, সেই আন্দোলনকে কিভাবে দমিয়েছিল, সে চিত্র বাংলার মানুষ ভুলে যায়নি, সে চিত্র ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। আজকের যারা বড় বড় গাল করে বলছে যে শিক্ষকদের সঙ্গে পুলিশ প্রশাসন যে ব্যবহারটা করেছে তার ধিক্কার জানায়, 34 বছরে এমন ব্যবহার শিক্ষকদের সঙ্গে করা হয়নি। তাদের সেই ত্রিপুরার বাম সরকারের স্বজন পোষণের কারণে 10,323 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছিল। সেই শিক্ষকদের আন্দোলনকে কিভাবে দমন করেছিল ত্রিপুরার পুলিশ, সেই বামেরাই আজকের চাকরিহারা শিক্ষকদের নিয়ে মরা কান্না কাঁদছে, রাস্তায় নেমে তাদের হয়ে গলার শিরা ফোলাচ্ছে। আজকের যে শিক্ষকরা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের প্রথম সারিতে বাম মুখদের বসিয়ে সেই আন্দোলনকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা কি ভুলে গেছে যে এই বামেরাই বলেছিল সরকার যদি তাদের দিয়ে কাজ চালিয়ে নিয়ে যায় তাহলে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে। আসলে এই চাকরিহারা শিক্ষকরা দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছে, তারা কোথায় যাবে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না। হাতের সামনে যাকে পাচ্ছে তাকে খড়কুটোর মতো ধরছে, কিন্তু সেটা যে আসলে খড়কুটো নয়, একটা আছলা বাঁশ, তারা বুঝে উঠতে পারছে না। বাম এবং বিজেপির মদতে এই শিক্ষকরা যত তাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবে, ততই কিন্তু তাদের আগামী দিনের রাস্তা অন্ধকারে ভরে যাবে, ততই তাদের আগামী দিনের রাস্তা আরো জটিল হয়ে যাবে। যে রাস্তাটা সরকার বার করার চেষ্টা করছে, সুপ্রিম কোর্ট যেখানে বিকল্প কিছুর সন্ধান দিয়েছে, সেটা ছাড়া এই চাকরিহারা শিক্ষকদের কিন্তু আগামী দিনে আর কোনো গতি নেই। যতই তারা আন্দোলন করুক, যতই তাদের পাশে বাম বিজেপি থাকুক, সরকার যদি কোনো রকম সদিচ্ছা না দেখায়, সুপ্রিম কোর্ট যদি কোনো রকম বিকল্প রাস্তা না আনে, তাহলে তাদের চাকরি রক্ষা করার ক্ষমতা বামেদেরও নেই, বিজেপিরও নেই। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।